নমস্কার, আমি শুভদীপ ঘোষ। আজকে আপনাদের সঙ্গে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকে আমরা ভারতের ট্যাক্স সিস্টেম নিয়ে আলোচনা করব। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ট্যাক্স দু রকমের হয়, আগে এটা জানতে হবে কি ট্যাক্স। একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পার্থক্য কী? যে ট্যাক্স আপনি সরাসরি সরকারকে প্রদান করেন সেটাই হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। যেমন একটা উদাহরণ নিই, ইনকাম ট্যাক্স। আপনি যা উপার্জন করেন তার উপরে সরকারকে একটি অংশ প্রদান করেন, সেটা কি ইনকাম ট্যাক্স। আপনার ইনকামের উপরে, আপনার উপার্জনের উপরে। এটা কি করেন, প্রতি বছর আপনি ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইল করেন এবং যে অনুসারে আপনার ইনকাম, যে স্ল্যাবে আপনি পড়বেন, 5%, 12%, 18% যে স্ল্যাবে পড়বেন সেই অনুসারে আপনি সরাসরি সরকারকে ট্যাক্স প্রদান করবেন, সেটাই হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স কি? ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যে ট্যাক্স আপনি সরাসরি সরকারকে প্রদান না করে ভায়া হয়ে সরকারকে প্রদান করছেন, সেটাই হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। যেমন সার্ভিস ট্যাক্স। ধরুন আপনি একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছেন, রেস্টুরেন্টে খেতে গিয়ে আপনি দেখলেন আপনার 1000 টাকা বিল হয়েছে। এবার 1000 টাকার মধ্যে দেখলেন আপনি 10% সার্ভিস ট্যাক্স বসেছে। 10% সার্ভিস ট্যাক্স বসে আপনার বিল হয়েছে 1100 টাকা। তার মানে কি, 100 টাকা আপনার সার্ভিস ট্যাক্স বসেছে। আমি ধরে নিলাম যে 10% সার্ভিস ট্যাক্স। তাহলে 100 টাকা কি আপনি সরকারকে দিচ্ছেন? সরকারকে দিচ্ছেন। আপনি 100 টাকা কাকে দিয়ে আসছেন? রেস্টুরেন্টকে দিয়ে আসছেন। সেই রেস্টুরেন্ট এবার কী করবে? সরকারকে প্রদান করবেন। অর্থাৎ এখানে ভায়া হয়ে ট্যাক্সটা যাচ্ছেন। আপনার ট্যাক্সটা দেখুন আপনি অন্য কারোর উপরে চাপিয়ে দিচ্ছেন, সেই ট্যাক্সটা সরকারকে প্রদান করবেন। যেহেতু এটা ভায়া হয়ে যাচ্ছে, ডাইরেক্টলি যাচ্ছে না, ইনডাইরেক্ট ওয়েতে যাচ্ছে, সেই জন্য আমি এটাকে ইনডাইরেক্ট ট্যাক্স বলবো। সোজা ব্যাপার। ইনকাম ট্যাক্স ডাইরেক্টভাবে সরকারকে দিচ্ছি, এই জন্য ডাইরেক্ট ট্যাক্স। সার্ভিস ট্যাক্স ডাইরেক্টলি আমি দিচ্ছি না, ইনডাইরেক্টভাবে সরকারকে প্রদান করছি। আমি প্রদান করছি কিন্তু ইনডাইরেক্টলি প্রদান করছি, সেই জন্য এটা ইনডাইরেক্ট ট্যাক্স। আশা করি এতটুকু আমি বুঝাতে পেরেছি। এবার চলুন ডাইরেক্ট ট্যাক্স কী কী রয়েছে আর ইনডাইরেক্ট ট্যাক্স কী কী রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি। এবার ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পলগুলো আমি নিচ্ছি। ডাইরেক্ট ট্যাক্স কী বলেছি? এটা সরাসরি সরকারকে দেয়, যেমন ইনকাম ট্যাক্স। এবার ইনকাম ট্যাক্স অনেকগুলো স্ল্যাব রয়েছে আমাদের দেশে। এবার যে বাজেট অনুসারে যে স্ল্যাবগুলো দিয়েছে, মনে করুন 0 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত যদি আপনার ইনকাম হয়, তাহলে আপনি কোনো ট্যাক্স লাগবে না, 0% ট্যাক্স দেবেন। 2.5 লাখ থেকে যদি 5 লাখ টাকা পর্যন্ত আপনার ইনকাম হয়, তাহলে আপনি 5% হারে দেবেন। 5 লাখ টাকা থেকে যদি 7.5 লাখ টাকা পর্যন্ত আপনার ইনকাম হয়, তাহলে আপনি 10% হারে দেবেন। 7.5 লাখ টাকার থেকে 10 লাখ টাকা পর্যন্ত যদি আপনার ইনকাম হয়, তাহলে আপনি 15% হারে দেবেন। 10 লাখ থেকে 15 লাখ টাকা পর্যন্ত যদি আপনার ইনকাম হয়, তাহলে আপনি 20% হারে দেবেন। আর 15 লাখ টাকার অ্যাভাব হলে আপনি 30% হারে দেবেন। এটা হচ্ছে স্ল্যাব। এবার ধরুন আপনার উপার্জন 2 লাখ টাকা, তাহলে আপনার কোনো ট্যাক্স লাগবে না। এবার আপনার উপার্জন 20 লাখ টাকা, আপনার উপার্জন 20 লাখ টাকা, তাহলে আপনার উপরে কত ট্যাক্স বসবে? আপনার উপরে 30% হারে ট্যাক্স বসবে। তাই বসবে কি, দেখুন এখানে একটু জটিল আছে, এখানে একটু বুঝতে হবে। দেখুন 0 থেকে 2.5 লাখ পর্যন্ত 0%, তার মানে কি 2.5 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, 0 টাকা ট্যাক্স দেবে। 2.5 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত ও কত ট্যাক্স দেবে? 2.5 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত ও 5% হারে ট্যাক্স দেবে। তাহলে 2.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত 2.5 লাখের উপরে 5% ট্যাক্স কত হবে সেটা বার করবেন। 5 লাখ থেকে 7.5 লাখ পর্যন্ত এই 2.5 লাখের উপরেও কত ট্যাক্স দেবে? 10% দেবে, সেটা বার করবেন। 7.5 থেকে 10 লাখ পর্যন্ত 15% হারে দেবে, সেটা বার করতে হবে। 10 লাখ থেকে 15 লাখ টাকার উপরে 20% হারে দেবে, সেটা বার করতে হবে। আর 15 লাখ টাকার উপরে 30% ট্যাক্স বসবে। অর্থাৎ 5 লাখের উপরে 30% ট্যাক্স। যেহেতু উপার্জন 20 লাখ টাকা, তাহলে মানে কত টাকা ওর 30% হারে বসবে? শুধুমাত্র 5 লাখ টাকায় 30% হারে বসবে। দেখুন 15 লাখ থেকে উপরে হলে 30% বসে, তাহলে ওর উপার্জন 20 লাখ টাকা, তাহলে ওকে 5 লাখ টাকার উপরে 30% ট্যাক্স দিতে হবে, তাই তো? টোটালটার উপরে কিন্তু 30% ট্যাক্স কখনোই দিতে হবে না, তাহলে তো হয়ে গেছে, তাহলে ট্যাক্স দিতে দিতেই জীবন শেষ। শুধুমাত্র কত টাকা ওর 30% হারে দিতে হবে?
শুধুমাত্র 5 লাখ টাকা ওর থেকে 30% হারে দিতে হবে। এইভাবে স্ল্যাব, এটা হচ্ছে ট্যাক্সের স্ল্যাব। আর 20% হারে কতটুকু দিবে? 5 লাখ টাকার উপরে 20% দিবে। 10 লাখ থেকে 15 লাখ টাকার উপরে 20% ট্যাক্স বসে, তাহলে 5 লাখ টাকার উপরে 20% ট্যাক্স বসবে। আর এই 5 লাখ টাকার উপরে 30% ট্যাক্স বসবে। বোঝা গেল? এভাবে হিসাব করে দেখবেন যে 20 লাখ টাকার উপরে কত ট্যাক্স দিতে হচ্ছে। বোঝা গেল? আর ডাইরেক্ট ট্যাক্স কী রয়েছে? ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে কর্পোরেট ট্যাক্স। অর্থাৎ যত কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলো তার উপার্জনের উপরে কী দিবে? কর্পোরেট ট্যাক্স দেবে। মূলত ডাইরেক্ট ট্যাক্সে এই দুটোই সরকারের উপার্জনের রাস্তা। একটা হচ্ছে ইনকাম ট্যাক্স, আরেকটি হচ্ছে কর্পোরেট ট্যাক্স। এছাড়া যেটা রয়েছে সেটা যেমন গিফট ট্যাক্স রয়েছে, গিফট ট্যাক্স রয়েছে। এছাড়া ইনহেরিটেন্স ট্যাক্স রয়েছে, অর্থাৎ উত্তরাধিকার ট্যাক্স। এগুলো মূলত রয়েছে। তারপরে যেমন আরেকটা রয়েছে ম্যাট রয়েছে, মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স। এগুলো জিরো ট্যাক্স কোম্পানির উপরে বসানো হয়। সুতরাং এগুলো সরাসরি যেহেতু আপনি সরকারকে দিচ্ছেন, এগুলো ডাইরেক্ট ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্স কি? যেমন সার্ভিস ট্যাক্স আপনাকে বোঝালাম, ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা রাজ্য সরকারগুলো বসিয়ে থাকে বিভিন্ন পণ্যের উপরে। তারপরে যেমন রয়েছে এক্সাইজ ট্যাক্স, এক্সাইজ ডিউটি বা এক্সাইজ ট্যাক্স রয়েছে। কাস্টম ডিউটি। এক্সাইজ ডিউটি মানে দেশে যত উৎপাদিত পণ্য উৎপাদিত হবে, দেশে যত উৎপাদিত পণ্য মানে যত পণ্য উৎপাদিত হবে দেশে, তার উপরে কী বসবে? এক্সাইজ ট্যাক্স বসবে। আর বাইরের থেকে যত জিনিস আসবে, অর্থাৎ আমদানিকৃত জিনিসের উপরে কী বসবে? কাস্টম ডিউটি বসবে। বোঝা গেল? দেশে উৎপাদিত পণ্যের উপরে এক্সাইজ ডিউটি বসবে, আর বাইরে থেকে আসা জিনিসের উপরে, আমদানিকৃত জিনিসের উপরে কী বসবে? কাস্টম ডিউটি বসবে। তারপরে তো কাস্টম ডিউটি বসবে আমদানিকৃত জিনিসের উপরে, ওই কাস্টম ডিউটির উপরে আবার এক্সাইজ ডিউটি বসবে, আবার রাজ্য তারপরে ভ্যাট বসাবে। সুতরাং এটা দেখবেন আমদানিকৃত জিনিসের দাম প্রচুর বেশি হয়। এই কারণেই বেশি হয়, কারণ ট্যাক্সের উপরে ট্যাক্স বসতেই থাকে। প্রথমে কাস্টম ডিউটি বসাবে, তারপরে আবার সেন্ট্রাল এক্সাইজ ডিউটি বসাবে, যা তখন আবার যে রাজ্যে আসবে সে আবার সেই রাজ্যে আবার ভ্যাট বসাবে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বসাবে। সুতরাং দেখবেন আমদানিকৃত জিনিসের দাম এ কারণেই বেশি হয় দেশীয় জিনিসের থেকে। এইবার আমাদের দু রকমের ট্যাক্স রয়েছে। আমরা প্রোগ্রেসিভ ট্যাক্স, এটা রয়েছে রিগ্রেসিভ ট্যাক্স। প্রোগ্রেসিভ ট্যাক্স আমরা কাকে বলি? দেখুন, যেমন ইনকাম ট্যাক্স একটা হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স। কেন? কারণ আপনার উপার্জন যত বেশি হবে আপনি তত হারে ট্যাক্স দেবেন। আপনার উপার্জন যদি 10 লাখ হয়, আপনি যদি আমি ধরি 10% হারে ট্যাক্স দেন। যদি আপনার উপার্জন 1 কোটি হয়, আপনি 15% হারে দেবেন। অর্থাৎ আপনার উপার্জন যত বেশি হবে আপনি ট্যাক্স তত বেশি হারে দেবেন। এটাই হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স। মানে আপনার উপার্জনের সাথে সাথে ট্যাক্সের পরিমাণটাও বাড়বে। এটাই হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স। আর রিগ্রেসিভ ট্যাক্স কি? রিগ্রেসিভ ট্যাক্সটা মূলত আমাদের ভারতবর্ষে সেভাবে দেখা যায় না। মানে আমি যদি দুটো উদাহরণ নিই, মনে করুন একটা দেশ রয়েছে ইন্ডিয়া, আর একটা দেশ হলাম কানাডা। আমাদের এখানে যেমন কি বলছি, ট্যাক্সের স্ল্যাব রয়েছে। ধরুন আমাদের এখানে একজন 3 লাখ টাকা উপার্জন করে, তারপরে সে কি 2.5 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হয় না। আর বেশি 50,000 টাকা বেশি উপার্জন করছে, 50,000 উপরে কত পার্সেন্ট ট্যাক্স দেবে? আমি যে স্ল্যাবটা দেখেছিলাম 5%, যে 2.5 লাখ টাকার থেকে 5 লাখ টাকা পর্যন্ত 5%। সুতরাং সে 50,000 টাকার উপরে কত ট্যাক্স দেবে? শুধুমাত্র 5% ট্যাক্স দিলেই তাকে হয়ে যাবে, ঝামেলা শেষ। যদি উপার্জন সে 10 লাখ হয়, তাহলে কি দেখুন 2.5 লাখ টাকা পর্যন্ত তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। 2.5 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত 5% ট্যাক্স দেবে, 5 লাখ থেকে 7.5, 2.5 লাখ টাকার উপরে আবার 10% দিবে, আর 7.5 থেকে 10 লাখ পর্যন্ত 15%, ওই 2.5 লাখ টাকার উপরে তার 15% ট্যাক্স বসবে। বোঝা গেল? কিন্তু কিন্তু কানাডাতে বা অন্যান্য দেশে কি হয়, সেখানে রিগ্রেসিভ ট্যাক্স রয়েছে। যেমন মনে করুন আপনার উপার্জন যদি 10,000 টাকা হয়, একটা উদাহরণস্বরূপ দিচ্ছি, আপনার উপরে বসলো 20% ট্যাক্স।
কত বসলো? 20% ট্যাক্স। তাহলে কত হবে দেখুন, 0 0 কাটলাম, 2000 টাকা। তাহলে আপনি কত ট্যাক্স দেবেন? 2000 টাকা। এবার দেখা গেল কারো ইনকাম যদি 1 লাখ টাকা হয়, তারপরে সরকার বসাচ্ছে 10% ট্যাক্স। তার মানে সে কত ট্যাক্স দেবে? 10,000 টাকা ট্যাক্স দেবে। দেখুন এটা রিগ্রেসিভ ট্যাক্সে পড়লো। কেন? ট্যাক্স তো বেশি দিচ্ছে, যার বেশি উপার্জন সে বেশি ট্যাক্স দিচ্ছে, কিন্তু রেটটা দেখুন পাল্টে যাচ্ছে। যার ইনকাম যত বাড়ছে ট্যাক্সের রেটটা পরিবর্তন হচ্ছে। প্রথমে 20% হারে দিত, আবার যার উপার্জন বেশি সে 10% হারে দিচ্ছে। আবার যার 10 লাখ টাকা ইনকাম সে 5% হারে দিচ্ছে ধরুন। তার মানে ট্যাক্স তো বেশি দিচ্ছে, কিন্তু যত উপার্জন বাড়ছে ট্যাক্সের পার্সেন্টটা কমে যাচ্ছে। 20% ছিল, প্রথমে 10% ছিল, 5% ছিল, তারপর 2.5% হবে। এভাবে দেখুন ট্যাক্সের রেটটা পরিবর্তন হচ্ছে বা কমছে। তো এটাকেই আমরা বলবো রিগ্রেসিভ ট্যাক্স। কিন্তু ভারতে কি এটা হয়? ভারতে যত বেশি উপার্জন হবে তত ট্যাক্সের হারটাও বাড়বে। অর্থাৎ 5% ছিল 2.5 লাখ টাকা পর্যন্ত, 2.5 লাখ থেকে 5%, 5 লাখ টাকা পর্যন্ত 5%, 5 থেকে 7.5, 10%, এভাবে বাড়তে থাকে। সুতরাং এর জন্য এটাকে আমরা বলি প্রোগ্রেসিভ ট্যাক্স। আর এখানে যেহেতু ট্যাক্সের পার্সেন্টেজ রেটটা কমছে, সেই জন্য এটাকে বলবো রিগ্রেসিভ ট্যাক্স। হয়তো ট্যাক্সের পরিমাণটা বাড়ছে, যেহেতু তার উপার্জন বেশি, এর জন্য ট্যাক্সের পরিমাণটা বাড়ছে, কিন্তু ট্যাক্সের পার্সেন্টেজটা দেখুন কমছে। প্রথমে 20% ছিল, তারপরে 10, তারপরে 5, এটাকে আমরা রিগ্রেসিভ ট্যাক্স বলি। এটা আমাদের ভারতবর্ষে এই সিস্টেমটা ফলো করা হয় না, আমাদের ভারতবর্ষে প্রোগ্রেসিভ ট্যাক্সটাই ফলো করা হয়। কিন্তু ভারতবর্ষে একরকমের রিগ্রেসিভ ট্যাক্স রয়েছে। যেমন ধরুন আপনি একটা লেস কিনতে যাচ্ছেন মার্কেটে, সেই লেসটার দাম 5 টাকা। ধরলাম 5 টাকার মধ্যে লেসটার দাম 4 টাকা আর 1 টাকা ট্যাক্স। এইবার যে মাসে 2 কোটি টাকা কামাই করে সেও 1 টাকা ট্যাক্স দিচ্ছে, আর যে মাসে 2000 টাকা কামাই করে তাকে ওই 1 টাকায় ট্যাক্স দিতে হচ্ছে। তাকে যদি লেসটা খেতে হয় তাহলে 1 টাকা ওকে ট্যাক্স দিতেই হবে। সে যার ইনকাম 1 কোটি টাকা সেও 1 টাকা ট্যাক্স দিবে, যার ইনকাম 2000 টাকা সেও 1 টাকা ট্যাক্স দিবে। সুতরাং এখানে দেখুন একটু বৈষম্য দেখা দিচ্ছে। কারণ দেখুন ডাইরেক্ট ট্যাক্সে কী হচ্ছে, যার ইনকাম বেশি সে বেশি ট্যাক্স দেবে, যে 2000 টাকা সে তো টাকা ট্যাক্সই দিতে হবে না, এক্ষেত্রে কোনো ব্যাপার নেই। কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সে কী হচ্ছে, যেমন একটা লেসের উদাহরণ দিয়ে আমি বললাম যে 1 টাকা বড় লোকরাও দিচ্ছে, আবার যার ইনকাম নেই একদম গরিব তাকেও ওই 1 টাকা দিতেই হবে। সুতরাং এখানে কিন্তু গরিব বলে তাকে 50 পয়সা ট্যাক্স দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। সুতরাং এটা কিন্তু এক প্রকারের রিগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচারের মধ্যে পড়ছে। সরাসরি পড়ছে না, কিন্তু সরাসরি এরকম পার্সেন্টেজ হারে পড়ছে না, কিন্তু দেখুন এখানে কিন্তু এই রিগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচারটাই ফলো হচ্ছে। চলুন এবার পরের পৃষ্ঠায় চলে যাই। আমরা জানি যে ভারতে ইনডাইরেক্ট ট্যাক্সগুলো, যত রকমের ইনডাইরেক্ট ট্যাক্স রয়েছে সবগুলোকে মার্জ করে দেওয়া হয়েছে। সবগুলোকে মার্জ করে দিয়ে একটা ট্যাক্স করা হয়েছে, সেটা হচ্ছে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এবার গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সে অনেকগুলো স্ল্যাব রয়েছে, যেমন 5%, আবার কোনোটার উপরে 12%, কোনোটা 18%, কোনোটা 28%, আবার কিছু কিছু জিনিসের উপরে 0% রয়েছে। বোঝা গেল? যত রকম ইনডাইরেক্ট ট্যাক্স, এই যে যত রকম ইনডাইরেক্ট আমি বললাম যে সার্ভিস ট্যাক্স, ভ্যাট, এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি, সবগুলোকে এক করে কী করা হয়েছে, জিএসটি করে দেওয়া হয়েছে। এইবার জিএসটি হওয়াতে কী কী সুবিধা হয়েছে? জিএসটি হওয়াতে দেখুন, আগে আমাদের ট্যাক্সের উপরে ট্যাক্স বসতো, কী লাগতো, ট্যাক্সের উপরে ট্যাক্স, ট্যাক্সের ওপর ট্যাক্স বসতো। এটাকে আমরা বলি কাসকেডিং এফেক্ট। কাসকেডিং এফেক্ট কেন? উদাহরণস্বরূপ বোঝাচ্ছি। ধরুন আগে কি সিস্টেম ফলো করা হতো, মনে করুন আপনি একটি কোম্পানি চালান, আপনি সাইকেল তৈরি করেন। ধরুন একটা সাইকেলের দাম, আপনি সাইকেলের কাঁচামালগুলো জোগাড় করলেন, টায়ার, টিউব, লোহা মোহা জোগাড় করলেন 100 টাকা, আপনার 100 টাকা খরচা পড়লো। তখন আপনি টায়ার কিনেছেন, তার উপরে ট্যাক্স দিয়েছেন, টিউব কিনেছেন, তার উপরে ট্যাক্স দিয়েছেন, লোহা কিনেছেন, তার উপরে ট্যাক্স দিয়েছেন, সবগুলোকে আপনি জোড়া লাগিয়ে একটা সাইকেল তৈরি করেছেন। সাইকেলটার দাম রেখেছেন, সাইকেলটা তৈরি করতে আপনার খরচা পড়েছে 100 টাকা। বোঝা গেল? এবার 100 টাকার উপরে আপনি কী করে আপনার লাভ রাখলেন 10 টাকা। এবার আমি ধরে নিলাম যে সমস্ত কিছুর উপরে সাইকেলের উপরে 10% ট্যাক্স বসে, এটা আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে 10% হারে ট্যাক্স বসবে। এবার আপনার 100 টাকা খরচা পড়েছে টোটাল, এবার আপনি 10% লাভ রাখলেন 110 টাকা।
এবার 110 টাকা কী করবেন, আপনি হোলসেলারের কাছে বিক্রি করবেন। এবার যেই হোলসেলারের কাছে বিক্রি করতে যাবেন তার উপরে কত 10% হারে ট্যাক্স বসবে, 10% হারে ট্যাক্স বসবে, অর্থাৎ 11 টাকা। অর্থাৎ যখন হোলসেলার কিনবে তখন কত দাম পড়বে, 110 প্লাস 11, 121 টাকা দিয়ে সে কিনবে। এবার 121 টাকা দিয়ে কিনে হোলসেলার কী করবে, 10 টাকা লাভ রাখবে, তাকে তো লাভ রাখতে হবে 131 টাকা। এবার যখনই সে রিটেলের কাছে বেচতে হবে 10% হারে আবার ট্যাক্স বসবে, 0 0 কাটলেন, 131 মানে 13.1 টাকা। এটাকে আমি সুবিধার্থে 13 টাকায় ধরে নিলাম। তার মানে সে যখন বিক্রি করবে রিটেলারের কাছে বিক্রি করবে, তাহলে কত ট্যাক্স পড়বে তার, মানে কত দিয়ে কিনতে হবে, 131 টাকা প্লাস 13 টাকা মানে 144 টাকা। এবার সে যখন কনজিউমারের কাছে বিক্রি করতে যাবে তখন সে কী করবে, 10 টাকা তাকে আবার লাভ রাখতে হবে, 154 টাকা। এবার তার উপরে কি, আমি যখন কিনবো, কনজিউমার যখন কিনবে তার উপরে আবার 10% ট্যাক্স বসবে, 0 0 কাটলাম, 15.4 টাকা। আমি সুবিধার্থে 15 টাকা ধরে নিলাম। তার মানে কত টাকা হলো, যখন কনজিউমার কত টাকা দিয়ে কিনবে, 154 যোগ 15 মানে 169 টাকা দিয়ে কিনবে। দেখুন এখানে ট্যাক্সের উপরে ট্যাক্স বসছে কীরকম, এই যে হোলসেলার যখন কোম্পানি যখন হোলসেলারের কাছে দিচ্ছে 110 টাকা প্লাস 11 টাকা, 121 টাকা যখন বিক্রি করছে, যেমন এই টোটাল 121 টাকা সে তো ট্যাক্স দিয়েছে একবার, কিন্তু তারপরেও টোটালটার উপরে আবার ট্যাক্স দিতে হচ্ছে। আবার এখানে তো সে ট্যাক্স দিয়েছে রিটেলের কাছে 131 টাকার উপরে আবার টোটাল ট্যাক্স দিতে হচ্ছে, সুতরাং ট্যাক্সের উপরে ট্যাক্স বসছে। এটাকে আমরা বলি কাস্কেটিং এফেক্ট। ফলে কি, লাস্ট ভারটা কিন্তু ওই কনজিউমারের উপরে পড়ে, ট্যাক্সের ভারটা কনজিউমারকে অনেক বেশি পে করতে হয় এটা কোনো জিনিস কেনার উপরে। কিন্তু জিএসটি আসার পরে কী হয়েছে, কাস্কেটিং এফেক্টটার অবসান হয়েছে। জিএসটিতে কী হয়েছে, এটার অবসান হয়েছে। কীরকম, ধরুন আবার একটা উদাহরণ নিই, 100 টাকা দিয়ে কোম্পানি কী করেছে, টায়ার টিউব জোড়া করে ট্যাক্স দিয়ে একটা সাইকেল তৈরি করেছে। সে কী করবে, এবার 100 টাকা দিয়ে এটা হোলসেলারের কাছে বিক্রি করবে, 10 টাকা লাভ রেখে 110 টাকা। এবার দেখুন তার উপরে এবার কত ট্যাক্স বসবে, এবার কিন্তু টোটালটার উপরে ট্যাক্স বসবে না, সে যত টাকা ভ্যালু অ্যাড করেছে, এই 10 টাকা ভ্যালু অ্যাড করেছে, এই 10 টাকার উপরে ট্যাক্স বসবে, 10 টাকার উপরে 10 ধরলাম আমি, জিএসটি 10% হারে বসবে, এখানে এর সমান ধরে নিলাম। সুতরাং এই 10 টাকা 10% কত হবে, 0 0 0 0 1 টাকা। সুতরাং সে হোলসেলার কত দিয়ে কিনবে, হোলসেলার কিনবে 110 যোগ 1 111 টাকা দিয়ে কিনবে। বোঝা গেল, এখানে কিন্তু টোটালটার উপরে ট্যাক্স বসলো না, বা ট্যাক্সের উপরে ট্যাক্স বসলো না, এখানে যত টাকা ভ্যালু অ্যাড করেছে তার উপরে 10% ট্যাক্স বসলো বা জিএসটি বসলো। সুতরাং 10%-এর 10% 1 টাকা, 111 টাকা। এবার হোলসেলার কী করবে, হোলসেলার 111 টাকার উপরে 10 টাকা লাভ রাখবে, 121 টাকা লাভ রেখে কী করবে, সেটা রিটেলারকে বিক্রি করবে। এবার কি 10 টাকার উপর 10 টাকা যেহেতু বসিয়েছে, এবার 10 টাকার উপরে আবার কী বসবে, জিএসটি বসবে। 10 টাকা জিএসটি কত, 10% 1 টাকা মানে 122 টাকা দিয়ে সে কী করবে, এটা রিটেলারকে বিক্রি করবে। এবার রিটেলার 122 টাকা দিয়ে কিনে এটা আবার 10% বসাবে লাভ, 132 টাকা। 132 টাকা কি, আবার 10% যেহেতু ভ্যালু অ্যাড করেছে, আবার 1 টাকা জিএসটি বসবে মানে 133 টাকা। এবার আলটিমেট কনজিউমার কে রিটেলার কত দিয়ে বিক্রি করবে, 133 টাকা। 10 টাকা আবার সে লাভ বসাবে, 144 টাকা। 144 টাকা 10% উপরে 10 টাকার উপরে আবার 1 টাকা বসবে, 145 টাকা। আলটিমেট কনজিউমার কত টাকা দিয়ে হবে, 145 টাকা। আগে কত দেবে, তো 169 টাকা। দেখুন যেহেতু এখানে ট্যাক্সের উপর ট্যাক্স বসেনি, ফলে জিনিসের দাম কিন্তু কমে গিয়েছে। সুতরাং জিএসটি আসার ফলে এই কাস্কেটিং এফেক্টের অবসান হয়েছে। বোঝা গেল, এতটুকু আমি বোঝাতে পেরেছি। আগে কি হতো, আগে ট্যাক্সের উপরে ট্যাক্স বসতো, এখন ট্যাক্সের উপরে ট্যাক্স বসছে না, অর্থাৎ কাস্কেডিং এফেক্টের অবসান ঘটেছে। এইবার সব কিছুকে জিএসটির আন্ডারে নেওয়া হয়নি। যেমন মদ, পেট্রোল, ডিজেল, এগুলোকে জিএসটির মধ্যে আনা হয়নি। জিএসটির মধ্যে আনলে কি একটা নির্দিষ্ট সার্টেন হারে জিএসটি রেটের মধ্যে বসবে, হয় 0%-এর মধ্যে বসবে, নাহলে 5%, নাহলে 12%, নাহলে 18, নাহলে 28। কিন্তু আপনাদের বলে রাখি, পেট্রোলের উপর প্রায় 50%-এর উপরে ট্যাক্স বসে, পেট্রোলের উপরে প্রায় 50% হারে বেশি ট্যাক্স বসে। এখন 80 টাকা লিটার, প্রায় 47 টাকা ওটার মধ্যে ট্যাক্স রয়েছে। সেটার মধ্যে সেন্ট্রাল এক্সাইজ রয়েছে, ভ্যাট রয়েছে। যেহেতু এটা জিএসটির আন্ডারে নেই, সেহেতু এটার উপর কী ট্যাক্স বসে, সেন্ট্রাল এক্সাইজ ডিউটি বসে। সেন্ট্রাল কী বসায়, এক্সাইজ ডিউটি বসায়।
আর রাজ্য কী বসায়? ভ্যাট বসায়, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বসায়। বোঝা গেল? মদ, পেট্রোল, ডিজেলকে এগুলোকে জিএসটির আন্ডারে নিয়ে আসা হয়নি, কারণ জিএসটির আন্ডারে হলে কি সরকারের উপার্জন কমে যাবে, কারণ একটা নির্দিষ্ট 28% হারে ট্যাক্স বসাতে, বেশি হলে কত 28% হারে ট্যাক্স বসাতে পারবে। আর এখানে কি, যেহেতু জিএসটির আন্ডার আনেনি, সেহেতু এক্সাইজ ডিউটি, ভ্যাটের মাধ্যমে কি সরকার আরও বেশি উপার্জন করতে পারবে। বোঝা গেল? সুতরাং আজকে এতটুকু আপনাদের সাথে আলোচনা করা ছিল। পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।